শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের রাতে। গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় আপনাদের সাথে আমি সোম। যাচ্ছিলাম রাজস্থান বই আনতে ভূপেন্দ্রের বাড়ি। পড়ি নিচের ক্লাসে, বয়স 12 বছর। বই পড়ার বড্ড ঝোঁক। পাড়াগাঁ জায়গা বই তেমন মেলে না। আমাদের ক্লাসের একটা ছেলে, নাম তার ভূপেন্দ্রনাথ চক্রবর্তী, বাড়ি নদীর ওপারে, ওই সুখপুকুর ঘাটবাঁও। একদিন বললে তার বাড়ির 2-3খানা বই আছে। নাম কি? একখানার নাম রাজস্থান। মোটা বই না সরু? মোটা, খুব মোটা। আর যাবি কোথায়? রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে। বই দিবি তো? হ্যাঁ দেবে, যদি তার বাড়ি আমি যাই। কিন্তু কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরবো কি করে? কেন? সেদিন আমাদের বাড়িতে থাকবে। এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি। নদীর ওপারে আমাদের স্কুল থেকে 5 মাইল পথ। সময়টা বোধহয় পুজোর পর, দিন ছোট। নদী পার হতে না হতে বেলা গেল, সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে। দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম। ছাতি আনিনি সঙ্গে, এটা বর্ষাকাল নয়। ওবেলা চমৎকার রোদ ছিল। সন্ধ্যের সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখা পত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না। বাড়ি ঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরনো কোঠা বাড়ি যেন বৃষ্টির মধ্যে আবছায়ায় দেখা যাচ্ছে। এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে, এবং সর্বাঙ্গ ভিজে ঝুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দায় দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। বাড়ি কাদের, কে আছে না আছে সেখানে, এদিকে আমার কোনো লক্ষ্যই নেই। কে যেন একজন বারান্দার ও কোণ থেকে রুক্ষস্বরে বলে উঠল, কে হে? চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল। মুখ ঈষৎ তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে। অপ্রতিভে সুরে বললাম, আমি একজন স্কুলের ছেলে, সুখপুকুর যাব। সুখপুকুরে যাবে তো? এখানে কি? আগে বৃষ্টিটা এলো কিনা, ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম। কোন আমতলায়? ওই রাস্তার ধারের। ভালো আম, বড্ড ভালো আম। এই কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল। তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম, ও। বৃদ্ধ রাগত ভাবে বলে উঠলেন, ও কি? ও মানে কি? ও? আমি অবাক, চুপ করে রইলাম। অন্যায় কথা বলে ফেলেছি নাকি? ও বলা উচিত হয়নি। তোমার নাম কি হে? আগে দুলাল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দুলাল? আদরের দুলাল? কোন ক্লাসে পড়ো? 6 ক্লাসে। 6 ক্লাসে? আগে হ্যাঁ, 6 ক্লাসে। কি আশ্চর্যের কাণ্ড! এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল। নয়তো আমি সত্যি ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব। যা থাকে কপালে, এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই। বুড়ো শান্ত হয়ে বললেন, 6 ক্লাসে পড়ো? আচ্ছা, এসে বসো এখানে। 6 ক্লাসে অধ্যয়নের অধিকার বর্গে আমি গিয়ে মাদুরটার এক পাশে বসলাম। নাম কি? আবার বিনীতভাবে নামটি বলি। কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে
বেশ অন্ধকার হয়ে উঠেছে। বৃদ্ধ বললেন, খাবে কিছু? আগে না। না কেন? খাও না। ও ওই কোণে উঠে গিয়ে দেখো, শুকনো নারকোল আছে, নিয়ে এসো, দা দিচ্ছি, কেটে খাও। আমি আমি ঝুনো নারকল করতে জানি নে। জানো না? গেরস্ত ঘরের ছেলের সব জানা দরকার। তবে খাবে কি? আর তো কিছু নেই। খাবো না কিছু। না না, তা কি হয়? ছেলে মানুষ, খিদে পেয়েছে বই কি। ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো? শুকপুকুর যাচ্ছিলে? আগে হ্যাঁ, কেন? একখানা একখানা বই আনতে। কি বই? রাজস্থান বলে একটা বই। বৃদ্ধ রাগের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাজস্থান জানি। অমন করে বলে নাকি? একটা বই? ও কি রকম কথা? রাজস্থানের নাম কে না জানে? তুমি বুঝি 6 ক্লাসে পড়ো, আর কেউ কিছু জানে না? আমার এবার রাগ হলো, ভয় হলো। না, এখানে আর থাকা নয়। এরকম বদ মেজাজি বুড়োর কাছে কেউ থাকে? বুড়ো আবার তক্ষুনি সুর নরম করে বললে, যাকে, ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে। এখন খাবে কি তাই বলো? আপনি যা বলেন। তাই তো, কিছুই ঘরে নেই। আপনি কি খাবেন? আমি ওবেলার পান্তা ভাত আছে, নেবু দিয়ে তাই খাবো। এসো, ভাগ করে দুজনে খাই। সত্যি আমার বড় খিদে পেয়েছিল। কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। পান্তা ভাতই সই। বুড়ো আমাকে বড় খাটালে। হাঁড়ি পেড়ে আনলাম ওর কথায়। কলার পাতা কেটে আনালে, ভাত বাড়িয়ে নিলে। কিছু তরকারি নেই, শুধু নুন আর ভাত। গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত। নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই? তাহলেও তো হতো। কোনো রকমে খাওয়া শেষ হলো। আমার তখন ভয় হয়েছে, এই বৃদ্ধ নিদ্রিতাবস্থায় আমার গলা টিপে না মারে। সুতরাং যখন বুড়ো বললে ঘুমোতে, তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল। বললাম, শোবো কোন ঘরে? ঘর? ঘর তো মোটেই একটাই। এটা তো দালান। দালানো যা, ঘরও তাই। এখানে মাদুর পেতে নাও, ওই দেওয়ালের কোণে মাদুর আছে। আপনি শোবেন না? না, আমি কাজ করছি, দেখছো না? এতক্ষণ কিছু দেখিনি লক্ষ্য করে। এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন, যাও, শুয়ে পড়ো, এদিকে তাকাতে হবে না। আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে। আমি ঘুমালাম না। ঘুম আমার হলোই না। শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইল। বুড়ো কি যে করছে অনেকক্ষণ অব্দি আমি ঠাউর করতেই পারলাম না। অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে। খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে। ভালো করে দেখবার সাহস আমার হয়নি। ছবি আঁকছে নিশ্চয়ই, সেটা বুঝতে পারলাম। আমারও ঘুম হলো না। বুড়ো প্রায় রাত 3টে পর্যন্ত ছবি আঁকলে। ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লুম। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে
কমেন্ট করতে ভুলবেন না। জেগে উঠে দেখি রোদ উঠেছে। বুড়ো তখনও ওঠেনি। আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের ওপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো, তাতে নানা রং। সরু মোটা কতগুলো তুলি একটা পিঁড়িতে কাঁধভাবে সাজানো। কতকগুলো তুলি মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে, আর সামনে একখানা তক্তার ওপর পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের ওপর একখানা যা ছবি। ছবিখানা কোনো একটি মেয়ে ছেলের। কার এমন সুন্দর মুখ, এমন বড় বড় টানা চোখ, কি জানি। হাতখানা মাত্র আঁকা হয়েছে, তাও সব যেন হয়নি, কিছু কিছু বাকি আছে। কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এ বুড়ো। এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না। ক্লাসে হিন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারের ড্রয়িং আঁকি, তাও মনের মতো হয় না আমার নিজেরই। ভাবি আতা আঁকবো, হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে, আমও বলা চলে, হয়তো কুমড়ো বলাও যেতে পারে। সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয়। কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এমন ছবি আঁকতে পারে, অবাক হয়ে গেলাম। বুড়োকে ডেকে বলবো সে কথা? দরকার নেই, ঘুমোচ্ছে ঘুমুক, আমার বিদায় নেবার সময় হয়েছে। কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না। না জানিয়েই বা যাই কি করে। আবার ভয় হলো বুড়োর ছবি দেখে ফেলেছি এ কথাও না জানি। যে বদরাগি আর খিটখিটে, কি জানি, হয়তো মেরেই বসবে। বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলুম। আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে। তখনই আমি আস্তে আস্তে পা টিপে ঘরের মধ্যে ঢুকলাম। বুড়ো মাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল। চমকে উঠে পিছনে চেয়ে বলল, কে? আগে আমি। ও, তুমি এখনো যাওনি? আপনি ঘুমোচ্ছিলেন, না দেখা করে। ঠিক ঠিক, তুমি বেশ ভালো ছেলে, ভালো ছেলে। তাহলে আমি যাই এখন? আমার ছবি দেখেছো? আগে আগে আচ্ছা, এসো, দেখবে। আমি দেখলুম অনেকক্ষণ ধরে। বুড়ো বললে, কিরকম হয়েছে? খুব ভালো। ভালো লেগেছে? আগে তার বলতে কখনো এমন দেখিনি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। দাঁড়াও, কি খাবে সকালবেলা? আগে কিছু না, আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাবো। না না, তা হয় না, পান্ত ভাত হাঁড়িতে ছিল। আগে না, সব খেয়েছি কাল দুজনে। নারকল একটা নিয়ে এসো, কেটে দিই। আগে আপনাকে কষ্ট দেব না, আমি খাবো না কিছু বলেই হন হন করে বেরিয়ে বললুম বাড়ি থেকে। বুড়ো দেখি পিছনে ডাকছে। ও খোকা, ও খোকা, শোনো, ও খোকা। আমি পিছনে ফিরে চেঁচিয়ে বলি, আগে আমি নারকোল খাবো না। সেই দিনই বিকেলে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো। বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উঁকি ঝুঁকি মারি। বুড়োকে কিন্তু দেখতে পেলাম না। ঘুমোচ্ছে নাকি?
ফিরে আসছি, এমন সময় কে ডাকলে। কে? বললাম, আমি। শোনো খোকা, শোনো। গেলাম। বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুজে বসেছিল। মামায় বললে, আজ রাত্রে এখানে থাকো। থাকবো না। কেন? থাকো। আজ তোমাকে নারকোল খাওয়াবো, চিড়ে খাওয়াবো। কি স্নেহের সুর ওর কথার মধ্যে। সে রাতও আমার থাকার ইচ্ছে ছিল সেখানে, কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল, না বলে এসেছি। আমি বললাম, মা বকবে। বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললে, ঠিক ঠিক, মা রয়েছেন, তাহলে যাও। নারকোল খেয়ে যাবে না? আমি নারকেল কাটতে জানিনি। আমার হাতে ব্যথা, নইলে আমি তোমাকে নিজেই নারকেল কেটে দিতাম। আমি চলে এলাম বটে, কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না। কত দিন, অনেক দিন কেটে গেল। বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক। পাথুরে ঘাটার এক বড় লোকের বাড়ি যাতায়াত করি। সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং দেখে হঠাৎ চমকে উঠলাম। এই ছবি যার, তাকে আমি কোথায় দেখেছি। বাড়ির লোককে বললাম, ইনি কে? তারা বললে, একে চেনেন নাকি? ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্যাল। একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব। দুর্গাচরণ সান্যাল? নাম করা লোক। বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা। ১,৫০০ টাকা নিতেন ছবি পিছু। সব বড় লোক খদ্দের ছিল। এই ছবি তার নিজেই এঁকেছিলেন। মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচা করে তাকে আঁকিয়ে নেন। আপনি একে চিনতেন? আমি কোথাও একে দেখেছি, ঠিক মনে করতে পারছি নে। ইনি থাকতেন কোথায়? থাকতেন কলকাতাতে, বরানগরে। এই শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। সে আজ ২০-২৫ বছর আগের কথা। কেউ খুঁজে পায়নি। খবরের কাগজে হইচই হয় তার অন্তর্ধান নিয়ে। কত নাম করা আর্টিস্ট, সে এক রহস্য সেকালকার। আমার হঠাৎ মনে পড়ল, চিত্রশিল্পী দুর্গাচরণ সান্যালের রহস্য আমি জানি। সুখপুকুর ঘাটবাঁওরের সেই বুড়ো, সেই ঝড় বৃষ্টির রাত্রি, সেই অপূর্ব ছবি, আধ আঁকা সেই ছবিখানা। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না।